বর্তমানে এভার কেয়ার হাসপাতালে ২ জন মানুষ সংকটাপন্ন অবস্থায় আছেন, খুবই সংকটাপন্ন অবস্থায়, এবং জাতি তাকিয়ে আছে। একজন হচ্ছেন বেগম খালেদা জিয়া, আর আরেকজন হচ্ছেন ওসমান হাদি। এই ২ জনের ব্যাপারেই বাংলাদেশের মানুষ খুব চিন্তিত। ওনারা কি বাঁচবেন, না মরে যাচ্ছেন, নাকি মরেই গেছেন, এরকম প্রশ্ন আসছে। কিন্তু খালেদা জিয়া এবং ওসমান হাদির ভেতরে পার্থক্য হচ্ছে সিদ্ধান্তের ব্যাপারে, যে খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে, সরাসরি চিকিৎসার দায়িত্বে যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা আমরা সরাসরি শুনতে পারিনি। তার স্বাস্থ্যের ডিটেলস আমাদের শোনার অধিকারই নাই। পলিটিক্যাল কমেন্ট হচ্ছে সব। ডাক্তার জাহিদ, যে কিনা বিএনপির লোক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, সে তো আর বোর্ডের মেইন ডাক্তার নয়, এবং সেই বোর্ডে আছে বলে আমি মনেও করি না। তার দিয়ে একটা কথা বা অন্যান্য রাজনীতিবিদদের কোনো যেসব কথা শুনছি, এগুলো আসলে সেই বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা নয়। তাই খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে আমরা খুব একটা স্পষ্টত জানি না। এবং ওসমান হাদি গুলি খাওয়ার পর খালেদা জিয়ার অবস্থার ব্যাপারে কোনো রিপোর্ট আর হচ্ছেই না। অন টপ অফ ইট, তারা যখন 25 তারিখে আসবেন ডিসেম্বরের, ব্যাপারটাকে পুরো ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। আমরা আর কেউ আর খালেদা জিয়ার সম্পর্কে কিছুই শুনতে পাচ্ছি না, টোটালি বন্ধ হয়ে গেছে। এটা লক্ষ্য করেছেন? কিন্তু অপরদিকে ওসমান হাদির ব্যাপারে অন্তত আমরা ডিটেলস কিছু জানতে পারছি, ওনার ইনজুরি সম্বন্ধে জানতে পারছি, ওনার চিকিৎসা দায়িত্বপ্রাপ্ত কিছু নিউরোসার্জনদের কথা আমরা শুনতে পাচ্ছি, এবং আমরা কিছু বিষয় বুঝেছি। ওনার ইনজুরি কোথায় লেগেছে, কোথায় বেরিয়ে গেছে, ডিটেলস আমরা একজন ডাক্তারের কাছ থেকে শুনলাম, নিউরোসার্জন, এবং উনি বললেন নাকি যে উনি ব্রেইন ডেড, মোটামুটি এরকম একটি কথা উনি বলেছেন, এবং আমরা মোটামুটি ওনার ডিটেলস ইনজুরির কথা জেনেছি। এখন প্রশ্ন আছে, ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য, অর্থাৎ সিঙ্গাপুরে নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে যা শুনলাম, এবং সেখানে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে। এবং খালেদা জিয়ার অবস্থা কি ওনার চাইতে খারাপ কিনা, তাহলে ওনাকে নেওয়া যাচ্ছে না, কারণ ওসমান হাদির তো অবস্থা ভয়ঙ্কর খারাপ, সেখানে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা মেক সেন্স করছে না আমার কাছে। নাকি খালেদা জিয়া অলরেডি মরেই গেল, কে জানে, আল্লাহই জানেন। আমাদেরকে তো পুরো ধূম্রজালে রাখা হয়েছে। তবে ওসমান হাদির ব্যাপারে একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি। আমরা যখন ল পড়েছিলাম, ল পড়ার সময় আমরা ইউথেনেশিয়া বিষয়টা পড়েছিলাম। ইউথেনেশিয়া, যারা ল পড়েছেন তারা জানেন যে ইউথেনেশিয়া একটা বিষয় আছে। সেটা হচ্ছে যখন মানুষ ইরিভার্সিবল যন্ত্রণাদায়ক অবস্থায় বেঁচে থাকে প্রচন্ড, বা তখন ডাক্তাররা সাপোর্টটা বন্ধ করে দেন, বা বন্ধ করার ব্যাপারে ওপিনিয়ন দেন, মতামত দেন, এবং যারা কিনা পরিবার আছে ওনাদেরকে স্পষ্ট করে বলেন যে রোগীর এই অবস্থা, তো তাকে বাঁচিয়ে রাখার দরকার নাই, এরকম একটা ওপিনিয়ন ডাক্তাররা দেন। ওসমান হাদির যে এরকম ইনজুরি, এরকম সিমিলার অনেক কেস ওয়ার্ল্ডে আছে, সিমিলার, এবং সেখানে মানবিক বিষয় আলোচিত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমার ফেসবুক স্ট্যাটাসেও এই ডিটেলস আলোচনাগুলো আমি দিয়েছি, কারণ এই বিষয়ে আমি ইনজুরি নিয়ে একটু গবেষণা করলাম যে বিশ্বে কি অবস্থায় আছে, লিগাল সিদ্ধান্ত, মরাল সিদ্ধান্তগুলো কি। এতটুকু বুঝেছি স্পষ্টত, বাংলাদেশে ওসমান হাদি ডাক্তারদের কথাবার্তা, এছাড়া এর ব্যাপারে বিভিন্ন রিসার্চ করে, যে আমি ডাক্তার নই, এতটুকু স্পষ্ট বোঝা গেছে, এবং কোনো ডাক্তার অস্বীকার করবে না যার ওসমান হাদির চিকিৎসা আছে। আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন সরাসরি প্রশ্ন করবেন সে ডাক্তারদের, যে ওনারা বলছেন ওনারা বলতে চাচ্ছেন না, বুঝে নেন, এরকম কথাবার্তা বলেছেন। কিন্তু বুঝে নেন অর্থে কি? ওসমান হাদি যদি বেঁচে থাকেন, আপনারা শুনে রাখেন, এ হচ্ছে বিষয়, উনি যদি বেঁচে থাকেন, উনি কখনো ভেন্টিলেশন ছাড়া আর উনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। ওনার যে ইনজুরি, উনি ভেন্টিলেশন ছাড়া কখনো আর শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে উনি কখনো টিউব ছাড়া ওনাকে আর খাওয়ানো যাবে না, তার মানে টিউব দিয়ে ওনাকে খাওয়ানো হবে। তৃতীয়ত, ওনার অতীত, স্মৃতি, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু সম্পর্কে ওনার কোনো জ্ঞান থাকবে না, কোনো বুদ্ধি থাকবে না, উনি কিছু বুঝবেন না, একেবারেই না। জাস্ট বেঁচে থাকার মতো একটা ভেজিটেটিভ স্টেট বলে এটাকে, ভেজিটেটিভ স্টেটে উনি থাকবেন। অর্থাৎ ওনার কোনো রকম জ্ঞান বলতে যেটাকে বলে কিচ্ছু থাকবে না অবশিষ্ট। অর্থাৎ এটা টোটালি ভেজিটেটিভ স্টেট, বেঁচে থাকা। পৃথিবীতে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে 68 থেকে 70% পরিবারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়
যে এনাকে ন্যাচারালি যেতে দিন, অর্থাৎ মরতে দিন, আমরা ভেন্টিলেশন উইথড্র করার পক্ষে। পৃথিবীতে 68 থেকে 70% এইসব কেসে পরিবার সিদ্ধান্ত নেয় যে তাদেরকে ন্যাচারালি মরতে দেওয়া হোক, ভেন্টিলেটর বন্ধ করে দেওয়া হোক। এখন ওসমান হাদিকে আপনারা নিয়ে যাবেন সিঙ্গাপুর, চেষ্টা করতে পারেন। ওনারা ধরেন বেঁচে থাকাই তো প্রায় দুরূহ, প্রায় অসম্ভব। আর যদি বেঁচেও থাকেন তাকে আপনারা এই সিদ্ধান্তে পাবেন, অর্থাৎ উনি কখনোই আর ভেন্টিলেশন ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। উনি বেঁচে, ওনার জীবন যদি থাকে, টিউব ছাড়া কোনোদিন উনি খেতে পারবেন না, উনি কখনো চলাচল করতে পারবেন না, এবং ওনার কোনো রকম জ্ঞান থাকবে না। অর্থাৎ উনি কিচ্ছু বুঝবেন না আশেপাশে কি হচ্ছে, নিজের সম্পর্কে, পারিপার্শ্বিক সম্পর্কে ওনার সামান্যতম কোনো বুদ্ধি শুদ্ধি থাকবে না। অর্থাৎ ওনার কোনো জ্ঞান থাকবে না, বোধ থাকবে না। সঠিক বাংলাটি হচ্ছে বোধ থাকবে না। তাই এইরকম সিদ্ধান্তে সাধারণত বিশ্ব, আমেরিকা, কানাডা, ইউকে সিমিলার অনেক কেস আছে, এবং সেখানে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারকে বলেছেন স্পষ্টত যে এরকমভাবে বেঁচে রাখা ওনাকে ভয়ঙ্কর কষ্ট দেওয়া। এবং উনি অন টপ অফ ইট একজন ইয়াং ম্যান, ওনার সামনে অনেক বছর জীবন যদি বেঁচেও যান উনি, এরকম ভেজিটেটিভ হয়ে বেঁচে থাকতে হবে। এটা কি মানবিক? এটা একটা বিশাল প্রশ্ন। বিভিন্ন গ্রেট ইসলামিক স্কলাররাও এই বিষয়ে আমি পড়াশোনা করেছি, এবং তাদের সিদ্ধান্ত হচ্ছে এরকম কেসে তাকে যেতে দেওয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে পঞ্চমবারের মতো তলব করল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে। সবশেষ 14 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। অভিযোগ, নেতা কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা তীর ছুঁড়েছে ভারত। দেশটির সব অভিযোগ অস্বীকার করে উল্টো যেটা ছুড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা যাতে নেয় সেই পরামর্শ দিয়েছে। এমন তলব আর অভিযোগ প্রত্যাখ্যানে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্ক আরো শীতল হয়ে যায় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক কতটুকু প্রভাব রাখে সেটাই বিশ্লেষকদের ভাবনার জগৎকে নাড়া দিচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক ব্লেম ডিফ্লেকশনের অলিম্পিকে স্বর্ণপদক জেতার চেষ্টা করলেও ওসমান হাদির উপর হামলাকারীদের 2 দিনেও ধরতে পারেনি, বরং ডিবি পুলিশ সাংবাদিক আনিস আলমগীরকে নিজেদের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। আবার সরকারিভাবে চলছে ব্র্যান্ডিং কার্যক্রম। দায়িত্ব নেওয়ার পর থেকে পাহাড় সম ব্যর্থতার নিচে চাপা পড়ে থাকা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবার বিজয় দিবসে উড়বেন আকাশে। তার হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। সেই হেলমেট হাতে আশিক চৌধুরীকে নিয়ে পিআর ক্যাম্পেইন চলছে জোরে সোরে। এয়ার শোতে সশস্ত্র বাহিনীর 53 সদস্যরও অংশ নেওয়ার কথা। তবে নায়ক হিসেবে আশিক চৌধুরীকে তুলে ধরছে প্রধান উপদেষ্টার প্রেস টিম। সরকার সমর্থকেরা সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত প্রেরণের খবর দিলেও পুলিশ বলছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এর মাঝেই বোমা ফাটানোর এক খবর এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। একটি পত্রিকা দাবি করছে প্রধান সন্দেহভাজনের সঙ্গে একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাটি ছিল অত্যন্ত ভয়াবহ। নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র 18 থেকে 24 ঘন্টা পার হতে না হতেই দিনে দুপুরে অজ্ঞাত হামলাকারীরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত হাদি বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। সবশেষ খবর হলো 15 ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওসমান হাদিকে পাঠানোর জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করা হয়েছে। দর্শক, ওসমান হাদির উপর হামলার ঘটনাটি শুধু নির্বাচনের সম্ভাব্য একজন প্রার্থীর উপর আক্রমণ নয়, বরং এটি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তার নাজুক চিত্রের উপর এক হাই ভোল্টেজ থাপ্পড়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এক সময় এই নির্বাচনকে ইতিহাস সেরা
উৎসব মুখর নির্বাচনের ডঙ্কা বাজাচ্ছিলেন। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার এবং জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরার জন্য সরকারকে নানা মহল থেকে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু সরকার সেই পরামর্শে কোনো কর্ণপাতই করেনি। ফল হিসেবে যেটি হলো, ওসমান হাদির উপর হামলার পর প্রধান উপদেষ্টার বিবৃতিতে রাতারাতি সেই উৎসব শব্দটি উধাও হয়ে যায়। এই ঘটনাটি স্পষ্ট করে দিল নির্বাচনকে উৎসবের আবহে নিয়ে যাওয়ার আহ্বান বাস্তবতার সঙ্গে কতটুকু ফারাক তৈরি করেছে। অভ্যন্তরীণভাবে যখন সরকার নিরাপত্তার উদ্বেগকে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান, তখন প্রশ্ন ওঠে, মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের চেয়েও সস্তা হয়ে গেল নাকি? সংকট দেখা দিলে বারবার যা করে 13 ডিসেম্বর সেটাই করেছিলেন অধ্যাপক ইউনূস। যমুনে ডাকেন 3 মিত্র বিএনপি, জামাত ইসলামী আর কিংস পার্টি এনসিপিকে। সেই বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যে কথা বলছেন তার পেছনে ভারতের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদ আছে। সেজন্য বাংলাদেশ সরকার যাতে ভারতের হাই কমিশনারকে ডেকে কৈফিয়ত তলব করেন, সেই পরামর্শ অধ্যাপক ইউনূসকে দিয়েছিল নাহিদ ইসলামের দল। অবশ্য বিএনপি ও জামাত ইসলামী নেতাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য পাওয়া যায়নি। একদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংস পার্টির সেই পরামর্শ অনুযায়ী ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে যা বললেন তার মূল কথা, ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার এবং আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করছে। ঢাকা অভিযোগ করেছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন বানচাল করতে প্ররোচিত করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাই কমিশনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এখানেই শেষ নয়।